তো আমরা ইকোনমিক্স ক্লাসে আমরা ইকোনমিক্সের দুটো চ্যাপ্টার আমরা পড়েছি। ফার্স্ট চ্যাপ্টারে আমরা ইকোনমিক্সের কনসেপ্ট পড়েছি যে ইকোনমিক্স আমরা কত ভাগে রয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে আমরা পড়েছি। নেক্সট ক্লাসে আমরা পড়েছি আমাদের যে আহ, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমরা পড়েছি, যার মধ্যে আমরা জিডিপি, জিএনপি এগুলো সম্পর্কে পড়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইকোনমিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং ইকোনমিক্স থেকে যে কোশ্চেন আসে, যত কোশ্চেন আসে তার ম্যাক্সিমাম কোশ্চেন আসে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে। সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, যেটাকে বলি ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া। ইকোনমিক্সের মেজর পোর্শন কোশ্চেন আসে এখান থেকে, এই চ্যাপ্টার থেকেই মেজর পোর্শন কোশ্চেন কিন্তু এসে থাকে। আর অন্যান্য কোশ্চেন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে আসে, যার মধ্যে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম রয়েছে, সেখান থেকে বাকি কোশ্চেন এসে থাকে। তো এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের কম্পিটিটিভের কোশ্চেন অ্যান্সারের জন্য। সেই কারণে এই চ্যাপ্টারটা প্রত্যেককে কিন্তু একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়তে হবে, যার মধ্যে আমাদের স্ট্যাটিক জিকে পোর্শনও কিন্তু অনেকটা ইনক্লুডেড রয়েছে। তো প্রত্যেকে বলছি চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বে, ইনফরমেটিভ ক্লাস থাকবে, অনেক কিছু ইনফরমেশন এখানে থাকবে, সেখান থেকে আমাদের এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে। তো প্রথমেই দেখো, আমরা পড়েছি যে একটা দেশ যখন গঠন হয় বা একটা দেশ যখন তৈরি হয়, সেই দেশের শুধুমাত্র দেশ গঠন করলেই কিন্তু হবে না, আমাদের কি প্রয়োজন, সেই দেশের উন্নতির প্রয়োজন রয়েছে। সেরকম ভারত আমরা জানি 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। প্রত্যেকেই আমরা জানি 1947 সালের 15 অগস্ট, 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তো এই স্বাধীন হওয়ার পরে ভারতকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার একটা বড় সমস্যা কি ছিল, সমস্যার কারণ কি ছিল? নাম্বার ওয়ান কারণ ছিল যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, কমপ্লিট হয়েছিল 1944-এ। 1944 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হয়। তারপরে আমরা জানি যে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট বেশি খারাপ হয়ে গিয়েছিল। তার একটাই কারণ যে আমাদের জার্মানি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, অ্যাডলফ হিটলার, আমরা প্রত্যেকেই জানি। তার কারণে কি আমাদের ওয়ার্ল্ড ইকোনমি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু অর্গানাইজেশন গঠন করা হয়েছিল। তার মধ্যে আমাদের ইউনাইটেড নেশন রয়েছে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, আইএমএফ রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই অর্গানাইজেশনগুলো সম্পর্কে আমরা ইকোনমিক্সের একদম লাস্ট চ্যাপ্টারে পড়ব, যে এই সংগঠনগুলো গঠন করা হয়েছিল কি কারণে, এদের উদ্দেশ্য কি ছিল। এদের উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের পৃথিবীর ইকোনমি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যাতে কন্ট্রোল হয় বা সবার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই কারণে এটা গঠন করা হয়েছিল। তো এরপর কি হলো, কিন্তু ভারতের ক্ষেত্রে এর এফেক্টটা কি পড়লো? তো আমাদের তো পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি আমাদের পড়তে হয় না, ইন্ডিয়ান ইকোনমি পড়তে হয়। তো ভারতের ক্ষেত্রে কি সমস্যা দেখা দিল সেটা আমাদের একটু জানা দরকার। যেহেতু ভারত আমাদের 1947 সাল অবধি ইংল্যান্ড মানে ব্রিটিশরা আমাদের শাসন করে গিয়েছে। 1947-এ ভারত যখন স্বাধীন হলো, তখন আমাদের যে সিচুয়েশনটা আমাদের ভারতকে ফেস করতে হলো সেটা হচ্ছে আমাদের যে কোল্ড ওয়ারের একটা সম্মুখীন হতে হয়েছিল। কোল্ড ওয়ার কি, যেটাকে আমরা ঠান্ডা যুদ্ধ বলে থাকি, কোল্ড ওয়ার জিনিসটা কি? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখা গেল যে আমাদের পৃথিবীতে দুটো শক্তি ইকোনমিতে পাওয়ারফুল হলো, দুটো কান্ট্রি। একটা হচ্ছে আমাদের ইউএসএ, মানে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র, যারা ফলো করতো কি ক্যাপিটালিস্ট ইকোনমি, মানে যেটাকে আমরা ধনতান্ত্রিক অর্থনীতি বলে থাকি। ক্যাপিটালিস্ট ইকোনমি তারা ফলো করলো। আরেকটা পাওয়ারফুল হলো কি, আরেকটা পাওয়ারফুল হলো কি আমাদের রাশিয়া, যেটাকে আমরা বলি ইউএসএসআর, রাশিয়া, যেটা আমাদের সোশ্যালিস্ট ইকোনমি, যেটাকে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে থাকি। তো এই কারণে কি হলো যে দু ধরনের ইকোনমি আমাদের কাছে পরিচিত হলো। যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যে সমস্যাটা দেখা দিল আমাদের ক্ষেত্রে কি হলো, যে
আমাদের আমেরিকাকে কেন্দ্র করে তৈরি হলো। আমেরিকা কি করলো? ফলো করলো ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটাকে আমরা ধনতান্ত্রিক অর্থনীতি বলি। আর রাশিয়া কি করলো? সোশ্যালিস্ট অর্থনীতি, যেটাকে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি বলে থাকি। তো এক্ষেত্রে সমস্যা কি দেখা দিল? এক্ষেত্রে সমস্যা দেখা দিল যে ভারত যখন স্বাধীন হলো, ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হলো, তখন কি হলো যে ইন্ডিয়ার কাছে দুটো অপশনস দেখা দিল। ইন্ডিয়ার কাছে এলো দুটো অপশনস। কি কি অপশন? যে আয়দার ইন্ডিয়াকে বলা হলো তুমি ইউএসএ মানে আমাদের আমেরিকার সাথে যোগদান করো, আয়দার বলা হলো যে তুমি ইউএস এর সাথে জয়েন করো অথবা তুমি রাশিয়ার সাথে জয়েন করো। আচ্ছা, তো সেই কারণে কি হলো, যখন এটা বলা হলো তখন কি হলো, এই জিনিসটা দেখা গেল যে তখন ইন্ডিয়ার কাছে যেহেতু এই দুটো অপশনস ছিল, সেই কারণে ইন্ডিয়া দেখলো যদি ইন্ডিয়া ইউএস এর সাথে জয়েন করে তাহলে রাশিয়া সেই জায়গায় সাপোর্ট করবে না, রাশিয়াকে যদি সাপোর্ট করে তাহলে সেখানে আমেরিকা সাপোর্ট করবে না। সেই কারণে আমাদের তখন পিএম যে জওহরলাল নেহেরু কি করলেন, তিনি ডিক্লেয়ার করলেন যে আমরা এই ক্যাপিটালিস্ট ইকোনমিকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলে থাকি, প্রথম বিশ্বের দেশ আমরা বলেছিলাম। ইউএসকে আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দ্বিতীয় বিশ্বের দেশ বলে থাকি। এই কারণে ইন্ডিয়া ডিক্লেয়ার করলো ইন্ডিয়া হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ। অর্থাৎ ইউএস এর কাছেও ক্যাপিটালিস্ট ইকোনমিও তারা নেবে, সোশ্যালিস্ট ইকোনমিও নেবে, ফলে ইন্ডিয়া অ্যাডপ্ট করলো মিক্সড ইকোনমিকে। ওকে, এবং এই ইকোনমি যেহেতু আমাদের সেই সময় যথেষ্ট বেশি ক্ষতিগ্রস্ত ছিল, সেই কারণে প্রয়োজন হতো কি বিদেশ থেকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমাদের দরকার যে পৃথিবী থেকে বিভিন্ন দেশ যেন আমাদের সাহায্য করে। সেই কারণে ভারতে কি করা হলো, স্বাধীনতার পরে 1951 থেকে 1951 সাল থেকে গঠন করা হলো একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা বলবো প্ল্যানিং কমিশন। আমি এগুলো ডিটেলসে দেখাচ্ছি এখানে। প্ল্যানিং কমিশন গঠন করা হলো। সেই প্ল্যানিং কমিশন কি করবে, ভারতে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করবে। সেই পরিকল্পনা গ্রহণ করে ভারতের ডেভেলপমেন্টের জন্য বা উন্নতির জন্য কাজ করে থাকবে। এবং সেই যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল, তারা কিভাবে কাজ করলো সেগুলোই আমাদের ডিটেলসে জানার বিষয়বস্তু। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ইকোনমি যে অর্থনীতি পরিকল্পনার জন্য প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। এবার আমি তোমাদের ইনফরমেশনের মধ্যে আসছি যে ভারতের যে এই পরিকল্পনাগুলো, যে প্ল্যানিংগুলো নেওয়া হয়েছিল, তার উদ্দেশ্যগুলো নেওয়া হয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি। আমি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস এখন পড়াচ্ছি, মৌলিক অধিকার। এর পরেই রয়েছে আমাদের ডিপিএসপি, অর্থাৎ একটা রাষ্ট্রকে চালনা করতে গেলে কোন কোন নির্দেশ সেই রাজ্যকে দেওয়া হয়ে থাকে, সেগুলোই আমাদের ডিপিএসপির আলোচনার বিষয়বস্তু। ওকে, তার উদ্দেশ্যগুলো নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে। এই প্ল্যানিং এর উদ্দেশ্য কি কি, যে ভারতের যে প্ল্যানিং গুলো নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর উদ্দেশ্য বা কি উদ্দেশ্য নিয়ে এটা গঠন করা হয়েছে? নাম্বার ওয়ান কি, দেশের অর্থনীতির প্রসার ঘটানো। আমাদের সেই সময় অর্থনীতি কি হতো, কিছুটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতো। সীমাবদ্ধ বলতে কি, যে অর্থনীতি জেনারেলি কিছুটা যাদের হাতে অর্থ রয়েছে, শিল্পপতি রয়েছে, অর্থাৎ যাদের কাছে টাকা রয়েছে, তাদের মধ্যেই অর্থনীতি সীমাবদ্ধ। এবং যাদের কাছে টাকা রয়েছে তারা শহরে বসবাস করত, গ্রামে তারা বসবাস করতো না, ফলে গ্রামের ডেভেলপমেন্ট কিন্তু হতো না। সেই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য তৈরি করা হলো এই প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন তার উদ্দেশ্য ছিল দেশের গ্রাম হোক অথবা শহর হোক, সমস্ত জায়গার উন্নতি করা। নাম্বার টু হচ্ছে উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা। সামাজিক ন্যায় বিচার বলতে সোশ্যাল জাস্টিস বলা হয়। যে গ্রামের লোকেরা সুযোগ সুবিধা কম পাবে, শহরের লোকেরা সুযোগ সুবিধা বেশি পাবে, তাহলে তো সমাজের ন্যায় হচ্ছে না। এবং কোনো কিছুর ক্ষেত্রে গ্রামের লোকেরা যদি কোনো কিছু মানে সুবিধা পেয়ে থাকে, তো তাদের সাথে শহরের লোকেরা মানে গ্রামের লোকেদের প্রতি তো ন্যায় হচ্ছে না। সেই জন্য সামাজিক যাতে ন্যায় বিচার হয় এবং সমাজের প্রত্যেকের মধ্যে যাতে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেটা এই প্ল্যানিং এর উদ্দেশ্য।
নাম্বার 3 উদ্দেশ্য, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা হচ্ছে বেকার সমস্যা সমাধান। আমরা জেনেছি যে যখন প্ল্যানিং করা করা হয়েছিল, যে এই যে আ পরিকল্পনার সময়ে, তখন আমাদের যেহেতু ভারত তখন স্বাধীন হয়েছে, সেই কারণে কি দেশের অধিকাংশ যেসব লোক রয়েছে, বেশিরভাগ লোকের কাছে কোনো রকম চাকরি বা জব কোনো রকম নেই। ফলে প্রচুর পরিমাণ লোক বেকার অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ বা বেশিরভাগ লোক যাতে কাজ পায় এবং সেই কাজের মাধ্যমে যাতে তাদের জীবন নির্বাহ করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই প্ল্যানিংগুলো গঠন করা হয়েছিল। এর মধ্যে আমরা ডিফারেন্ট স্কিম সম্পর্কে পড়ব। ডিফারেন্ট স্কিম সম্পর্কে পড়ব। সেখানে দেখব যে দারিদ্রতা দূরীকরণের জন্য ১০০ দিনের কাজ, জওহর, যে আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তারপর আমাদের হচ্ছে জওহর রোজগার যোজনা, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। নাম্বার 2, বেকার থাকলে আমাদের মধ্যে দারিদ্রতা বা পভার্টি কাজ করবে। সেই পভার্টি বা দারিদ্রতা দূরীকরণ করাটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল। নাম্বার 5 উদ্দেশ্য, আমাদের স্বনির্ভরতা এবং আধুনিকরণ করা। স্বনির্ভর মানে আমরা যাতে নিজের কাজ নিজে করি, বা আমাদের যাতে অন্য দেশের উপর টোটালি যাতে ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই কারণে। এবং আধুনিকরণ করা, যেটাকে আমরা মডার্নাইজেশন বলি। যে আগে কি হতো, ১ বিঘা জমি থেকে আমাদের ১০ কেজি ধান হয়তো উৎপাদন করা পসিবল ছিল। এবার যত দিন যাচ্ছে, তত কি হচ্ছে, ল্যান্ডের পরিমাণ কমছে, কিন্তু মানুষের পরিমাণ বাড়ছে। ল্যান্ড তো বেড়ে যাচ্ছে না, যত বিঘা জমি ছিল আগে, এখন তো সেই জমির পরিমাণ বাড়ছে না, সেটা কমছে। তার কারণ কি, যত বেশি লোক হচ্ছে, প্রত্যেকে ল্যান্ডকে ঘর বানানো বা বাড়ি বানানো বা ইন্ডাস্ট্রির জন্য ইউজ করছে। ফলে ল্যান্ড কমছে, কিন্তু পপুলেশন কিন্তু কমছে না, পপুলেশন বাড়ছে। ফলে আমাদের প্রয়োজন কি, যেই জমি থেকে আগে ১০ কেজি ধান হতো, এখন সেই জায়গা থেকে আমাকে ৫০ কেজি বা ১০০ কেজি ধান উৎপাদন করতে হবে। এবং সেটা পসিবল হবে কখন, যখন আমরা উন্নত পদ্ধতিতে চাষবাস করব। একমাত্র তখনই এটা পসিবল হবে। তাহলে এই ৫টা উদ্দেশ্য বললাম আমাদের পঞ্চবার্ষিকী বা এই যে 5 ইয়ার প্ল্যানিং এর উদ্দেশ্য। বলো, এই ৫টার মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে, কোনো পয়েন্টটা যদি বুঝতে না পারো, বলো, এর মধ্যে কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো, বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো সব পয়েন্টগুলো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, আমাদের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, সেগুলো নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার সংবিধানের অনুকরণে। দেখো, দুটোর মধ্যে পার্থক্য বুঝো। যে আমাদের পরিকল্পনার যে উদ্দেশ্যগুলো, সেটা নেওয়া হয়েছে ডিপিএসপি থেকে। এবং এই যে পরিকল্পনার যে ধারণা, এই যে প্ল্যানিং এর প্রয়োজন রয়েছে, সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। পরিকল্পনার উদ্দেশ্য ডিপিএসপি থেকে, আর পরিকল্পনার যে ধারণা, যে কনসেপ্ট, সেটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। প্রথমে একটা বলা আছে, দেখো, ভারতে প্রথম পরিকল্পিত অর্থনীতি, যেটাকে আমরা প্ল্যান্ড ইকোনমি বলে থাকি, তার ধারণা দিয়েছিল একজন অর্থনীতিবিদ, এম বিশ্বেশ্বরাইয়া। পরিকল্পিত অর্থনীতি আমি কি বলতে পারি? পরিকল্পিত অর্থনীতি বা প্ল্যান্ড ইকোনমি বলতে কি বুঝি? যে সাপোজ আমি বললাম যে আমাদের, যে তুমি হয়তো সাপোজ পার মান্থ ১৫,০০০ টাকা ইনকাম করো। এবার তুমি বলো, ও যা ইনকাম করি আমার এখানে কেটে যায়, ওখানে কেটে যায়, এরকম করে আমার দিন চলে যায়, এভাবে হয়ে যায়। এভাবেও তুমি থাকতে পারো। অথবা তুমি কি করতে পারো, যে তুমি ডিসাইড করলে যে আমি হচ্ছে খাওয়ার পারপাসে আমি ১০ টাকা খরচ করব, আমি আমার হচ্ছে অ্যামিউজমেন্টের পেছনে ১৫ টাকা খরচ করব। ফলে তুমি যে খরচগুলো করছো, সেগুলো তুমি একটা হিসেব রাখছো। হিসেব রেখে তুমি মাসের শেষে দেখছো তোমার সেই যতটা তুমি টার্গেট করেছো, সেই অনুযায়ী তোমার খরচ হয়েছে কিনা। তুমি সেভাবেও করতে পারো, অথবা সব খরচ খরচা করার পরে দেখলে যা হয়েছে হয়েছে, ও কোনো অসুবিধা নেই,
সেরকমও করতে পারো। একটা হয় তার মানে পরিকল্পিত অর্থনীতি, আর একটা হবে অপরিকল্পিত অর্থনীতি। তাহলে প্রথমে কিন্তু প্ল্যানিং যেটা হতো বা পরিকল্পনা হতো, এটা কিন্তু আমাদের পরিকল্পিত ছিল না। কিন্তু আমাদের যে অর্থনীতি একটা পরিকল্পিত হওয়া উচিত, এই কনসেপ্টটা প্রথম দিয়েছিল এম বিশ্বেশ্বরাইয়া নামে একজন অর্থনীতিবিদ। তিনি কি করেছিলেন, 1934-এ 1934 সালে একটা বই প্রকাশ করেছিলেন। সেই বইটা হচ্ছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট একটা বই, পরীক্ষায় আসে কোশ্চেন যে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি রচয়িতা বা লিখেছিলেন কে, সেটা আমরা বলবো এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া প্রথম এই বইটা লিখেছিলেন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। এরপর 1938-এ জওহরলাল নেহেরু, আমাদের জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1938-এ। আমরা এটা হিস্ট্রিতে পড়ব। তিনি কি করেছিলেন, প্রথমবার দেশের জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেছিলেন, ন্যাশনাল প্ল্যানিং কমিটি তিনি গঠন করেছিলেন। প্ল্যানিং কমিশন আলাদা, প্ল্যানিং কমিটি আলাদা, পরিকল্পনা কমিশন আলাদা, পরিকল্পনা কমিটি আলাদা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, এটা যেন গুলিয়ে না যায়। প্রথম প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন জওহরলাল নেহেরু 1938 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। এরপর 1944-এ 1944 সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কমপ্লিট হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কি হলো, বোম্বাইয়ের, মানে তখন মুম্বাই, এখন মুম্বাই বলা আছে, তখন বোম্বাই প্রেসিডেন্সি ছিল, মুম্বাইয়ের 8 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে শিল্পপতি, 8 জন শিল্পপতি তারা কি করলো, একটা পরিকল্পনা পেশ করলো, যেটা হচ্ছে বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যান। 8 জন শিল্পপতি প্রকাশ করলো বোম্বে পরিকল্পনা বা বোম্বে প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে তারা কি করে, তারা বলে যে যে ভারতের যে অর্থনীতি সেটা কিরকম হওয়া উচিত, সেই সম্পর্কে তারা তাদের বক্তব্য দিয়ে থাকে। এরপর 1944-এ আরেকজন ছিল শ্রীমান নারায়ণ, তিনি কি করেন, গান্ধীবাদী পরিকল্পনা প্রকাশ দেন। গান্ধীবাদী পরিকল্পনা কি, গান্ধীজি কি করেছিলেন, আমরা যদি বলি একটা কথা, যে 1930 সালে 1929 থেকে 30 এই টাইমের মধ্যে গান্ধীজি একটা মুভমেন্ট করেছিল, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এটা আমরা সবাই জানি, আইন অমান্য আন্দোলন তিনি করেছিলেন। এটা যখন কমপ্লিট প্রায় শেষের দিকে ছিল 1932-এর দিকে, সেকেন্ড ফেজে আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি কি করলেন, এই আইন অমান্য আন্দোলন থেকে তার ইন্টারেস্টটা হারিয়ে গেল বা এটা থেকে হারিয়ে গেল। তখন তিনি কি করলেন, 1932-1933-তে তিনি কি করলেন, হরিজন মুভমেন্ট শুরু করলেন, হরিজন আন্দোলন। আমরা হিস্ট্রিতে এগুলো আলোচনা করব। হরিজন মুভমেন্টে তিনি মানে ফোকাস করলেন কি, তিনি বললেন যে ইন্ডাস্ট্রির গ্রোথের থেকে আমরা যদি ভারতের যে কুটির শিল্প রয়েছে, কুটির শিল্প মানে যে হ্যান্ডক্রাফট, যেগুলো আমাদের কুটির শিল্প রয়েছে, মানে যেসব কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প বা গ্রামীণ শিল্প রয়েছে, সেগুলো যদি আমরা উন্নতি করে থাকি, তাহলে আমাদের অর্থনীতি বেশি উন্নত হবে। সেটাই বলা হয় আমাদের হরিজন আন্দোলন। ওকে, বুঝতে পারলে কি বললাম? 1944 সালে শ্রীনিবাস রামায়ণ তিনি গান্ধীবাদী পরিকল্পনার ধারণা প্রকাশ করেন। গান্ধীবাদী ধারণা বলতে কি, যে আমাদের কুটির শিল্পের উপর যাতে আমাদের ফোকাস করা উচিত, সেই সংক্রান্ত যে কনসেপ্ট, সেটা তারা প্রকাশ করেছিল। এরপর কি হলো, 1945 সালে আমাদের কমিউনিস্ট নেতা, সেটা হচ্ছে এম.এন. রয়, তিনি কি করেছিলেন, তার বিখ্যাত জনতা পরিকল্পনা বা পিপলস প্ল্যান প্রকাশ করেছিলেন, সবার কাছে পিপলস প্ল্যানটা নিয়ে এসেছিলেন। আর 1950-তে জেপি নারায়ণ, তিনি তার সর্বোদয় পরিকল্পনা পেশ করেছিলেন। তো এই পরিকল্পনাগুলো আমাদের প্ল্যানিং বা পরিকল্পনা, যে ন্যাশনাল প্ল্যানিং, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেগুলোর কনসেপ্ট তৈরি করতে সাহায্য করেছিল। এরপর আমাদের যে প্ল্যানিং কমিশনের কথা বলা আছে, এখানে দেখো প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল, জওহরলাল নেহেরু প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন 1938-এ। এরপর কি হয়, প্রথম তৈরি করা হয় প্ল্যানিং কমিশন, যেটাকে আমরা বলি যোজনা কমিশন। তো এই যোজনা কমিশন কি করা হয়, যে 1950 সালে যখন আমাদের কনস্টিটিউশন বা সংবিধানকে কার্যকরী করা হয়, তারপর কি হয়, মার্চ মাসে প্রথম স্বাধীন ভারতে প্রথম যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করা হয়।
প্রথমবার যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করা হয়, যার চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই প্রধানমন্ত্রী যে হন জওহরলাল নেহেরু, প্রধানমন্ত্রী যে হয়েছিলেন, সেটা কি, এটা হচ্ছে বলা হয় পদাধিকার বলে। পদাধিকার বলে বলে একটা কথা কি, যে সাপোজ কোনো একটা পোস্ট রয়েছে, যেমন আমাদের আহ, যেমন আমাদের রাষ্ট্র আমাদের রয়েছে, যে আমাদের ধরো এই রাজ্যসভা রয়েছে। রাজ্যসভার যে চেয়ারম্যান হন সে উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান হন। যে উপরাষ্ট্রপতি রাজ্যসভার যে চেয়ারম্যান রয়েছেন, তিনি কি হন, আলাদা করে রাজ্যসভার তাকে সভাপতি মনোনীত করতে হয় না। যে উপরাষ্ট্রপতি হন তিনি কিন্তু বাই ডিফল্ট বা পদাধিকার বলেই সেই সভার সভাপতি হয়ে থাকেন। সেই রকম কোনো কমিশন বা কোনো কমিটি যার চেয়ারম্যান যদি পদাধিকার বলে হওয়া কোনো ব্যক্তি হয়ে থাকেন, তখন আমরা তাকে বলি এক্স অফিসিও। দেখো, কোনো ব্যক্তি যে এক্স অফিসিও, এক্স এক্স অফিসিও, OFFICIO, এক্স অফিসিও বলা হয় তখনই যখন কি হয়, যে কোনো ব্যক্তি যদি পদাধিকার বলে কোনো কিছু চেয়ারম্যান বা সভাপতি হয়ে থাকেন, তখন আমরা তাকে বলি এক্স অফিসিও। অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী হবেন সেই কে হবেন, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে কোনো কমিটির চেয়ারম্যান হলে তখন আমরা তাকে বলবো এক্স অফিসিও চেয়ারম্যান। এই যে প্ল্যানিং কমিশনটা ছিল, এটা হচ্ছে আমাদের একটা নন কনস্টিটিউশন বডি। বাট নন কনস্টিটিউশন বডি আর কনস্টিটিউশন বডির মধ্যে কি পার্থক্য? নন কনস্টিটিউশন বডি মানে হচ্ছে যে কিছু বডি রয়েছে বা কিছু মানে সংস্থা রয়েছে, যেগুলো কি হয়, কিছু বডি বা কিছু সংস্থা রয়েছে যেগুলো কি হয় সংবিধান দ্বারা স্বীকৃত হয়, মানে কনস্টিটিউশন বা সংবিধান সেটাকে অ্যাকসেপ্ট করে থাকে, মানে সংবিধান দ্বারাই সেটা তৈরি হয়ে থাকে। সেইগুলোকে আমরা বলবো কনস্টিটিউশন বডি। যেমন ভারতের যে রাষ্ট্রপতি হন, বা ভারতের যে প্রধানমন্ত্রী, বা ভারতের যে বলি আমাদের যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, এগুলো কি হয়, এই জায়গাগুলোর ব্যক্তিরা কি হন, এই সব জায়গার লোকেরা এইসব জায়গার লোকেরা কি হন, যে এইসব সংস্থা কি হয়, এইসব সংস্থা আমাদের সংবিধান দ্বারা স্বীকৃত। মানে সংবিধান এগুলোকে বলেছে যে ভারতের একজন প্রধানমন্ত্রী থাকবেন, বা ভারতের প্রধানমন্ত্রীর যে দপ্তর রয়েছে তাতে একজন প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট হবেন। নির্বাচন কমিশন বলে একটা সংস্থা থাকবে, যার হচ্ছে যে হেড হবে, ইলেকশন কমিশনার যে হবে সে থাকবেন। তো যেগুলোকে কনস্টিটিউশন বা সংবিধান স্বীকৃতি দিয়েছে সেগুলো কনস্টিটিউশনাল বডি। আর কিছু বডি বা এরকম সংস্থা তৈরি করা হয় যেগুলো কি হয়, কোনো না কোনো প্রয়োজন স্বার্থে তৈরি করা হয়। মানে লোকসভার যারা হচ্ছে মেম্বার রয়েছে, এমএলএ রয়েছে, সরি এমপি রয়েছে, লোকসভা বা রাজ্যসভার এমপি রয়েছে, সেই এমপিরা কি করবে, যে বলবে আমাদের পরিকল্পনা প্ল্যানিং এর জন্য একটা কমিশন দরকার। বা আমাদের স্কুল সার্ভিস কমিশন যদি আমরা বলতে থাকি এইভাবে, যে আমাদের যত স্কুল আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য একটা সংস্থা দরকার। তাহলে সেগুলো কোনো কনস্টিটিউশনাল বডি নয়, সেগুলো মেম্বাররা ভোটের মাধ্যমে নির্ধারণ করছে, মানে আহ, মানে তাদের নির্বাচনের মাধ্যমে এই সংস্থাকে তৈরি করা হচ্ছে, সেগুলো হবে নন কনস্টিটিউশনাল বডি। ওকে, সেরকম যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, মানে সংবিধান বহির্ভূত সংস্থা। ফলে এটাকে সহজেই আমরা ভাঙতে পারি, ব্রেক করতে পারি, কিন্তু কনস্টিটিউশনাল বডিকে আমরা ডিসলভ করতে পারবো না। ডিসলভ করতে গেলে আমাদের পার্লামেন্টের বড় ধরনের অনুমোদন প্রয়োজন হয়, যেটা এক কথায় প্রায় মানে বলা হয় যে অসম্ভব ব্যাপার। এবার দেখো, আমরা এই যোজনা প্ল্যানিং কমিশনের পরে যেটা আমাদের গঠন করা হলো 1952-তে, সেটা হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে আমরা বলি জাতীয় উন্নয়ন পর্ষদ। যে জাতীয় উন্নয়ন পর্ষদ বলতে কি, যে প্ল্যানিং কমিশন তো গঠন করা হলো, কোনো অসুবিধা নেই, প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছে, প্ল্যানিং কমিশন কাজও করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা
কিন্তু সমস্যাটা কি দেখা দিল? সমস্যাটা হচ্ছে যে যেহেতু এটা একটা নন কনস্টিটিউশনাল বডি, ফলে এরা যা ডিসিশন নেবে সেটাকে পার্লামেন্টের অনুমোদন করার প্রয়োজন রয়েছে। এবার পার্লামেন্টের অধিবেশন তো সবসময় বসে না, পার্টিকুলার একটা টাইমে বসে। ফলে কোনো কিছু যদি অনুমোদন করার প্রয়োজন হয়, তার জন্য অপেক্ষা করতে হবে পার্লামেন্টের জন্য। সেই কারণে কি করা হয়, গঠন করা হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা একটা জাতীয় উন্নয়ন পর্ষদ। ওকে, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা হলো, যেটা গঠন করা হয়েছে 1952-তে 6 অগস্ট গঠন করা হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এর উদ্দেশ্য ছিল কি, যে এই প্ল্যানিং কমিশন যে প্ল্যানিংগুলো তৈরি করবে, সেই প্ল্যানিংগুলোর যে পরিকল্পনা বা সিদ্ধান্তকে অনুমোদন করার জন্য একটা সংস্থা গঠন করা হলো। এবং এটা ছিল একটা নন স্ট্যাচুটারি বডি। নন স্ট্যাচুটারি বডি বলতে স্ট্যাচুটারি বডি আর নন স্ট্যাচুটারি বডি হয়, যে এর মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে স্ট্যাচুটারি বডি আর নন স্ট্যাচুটারি বডির মাধ্যমে। যে পার্থক্য হচ্ছে যে কোনো একটা যদি স্ট্যাচুটারি বডি হয়, সেই জায়গায় কি করবে, যারা ক্যাবিনেট মিনিস্টাররা হবে তাদের অনুমোদন বা তাদের ভোটের ভিত্তিতে যদি কোনো সংস্থা গঠন করা হয়, তখন সেটাকে স্ট্যাচুটারি বডি বলা হবে। আর যদি কাউন্সিল অফ মিনিস্টার, যেটাকে আমাদের মন্ত্রী পরিষদের অনুমোদন ক্রমে হয়ে থাকে, সেগুলোকে নন স্ট্যাচুটারি বডি বলা হয়। যাই হোক, এটা আমরা কনস্টিটিউশন ক্লাসে এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যে কোন কোন কমিশন এরকম করে পরে গঠন করা হয়েছে। যে আমাদের হিউম্যান রাইটস কমিশন, তারপরে আমাদের বলা হচ্ছে চাইল্ডদের জন্য হচ্ছে এরকম একটা কমিশন রয়েছে, মহিলা এবং শিশু পর্ষদ, এরকম কিছু কাউন্সিল বডি রয়েছে, যেগুলো পরবর্তীকালে আমাদের স্ট্যাচুটারি নন স্ট্যাচুটারি বডি হিসেবে গঠন করা হয়েছিল। তো আমরা জাস্ট এটাই পড়বো যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল 1950 সালে। আমাদের প্ল্যানিং কমিশন গঠন করা হয়, যেটা একটা নন কনস্টিটিউশনাল বডি। আর এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন করা হয় 1952-তে, যার উদ্দেশ্য হচ্ছে প্ল্যানিং কমিশনের সমস্ত পরিকল্পনা বা সিদ্ধান্তকে অনুমোদন করা। ওকে, দেখো, এতটা প্রত্যেকের বোঝা গেছে? আমি প্রথম থেকে যেটা বললাম, আমাদের প্ল্যানিং এর উদ্দেশ্য, ইনফরমেশন কিছু যেগুলো আমাদের ইনফরমেশন রয়েছে, এবং তারপরে আমাদের যোজনা কমিশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সম্পর্কে বলো। এর মধ্যে কোনো কিছু যদি বুঝতে না পারো বলো, এর মধ্যে যদি কোনো ডাউট থাকে বলো, তাহলে আমরা এরপরে ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু করব। স্যার নন স্ট্যাটিউটারি বডি মানে? আমি এটাই বললাম, দেখো এখানে আমি খুব ডিটেলসে আমি বলছি না, কারণ এগুলো আমরা কনস্টিটিউশনে পড়বো। আমি এক কথায় বলে দিচ্ছি, শুনে নাও, যে কনস্টিটিউশনাল বডি যদি হয়, সেটা হবে কি আমাদের সংবিধানের স্বীকৃত বডি হবে, মানে সংবিধান সেটাকে স্বীকৃতি দেওয়া আছে। যেমন প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, এগুলোকে বলা হয় কনস্টিটিউশনাল বডি। আর নন কনস্টিটিউশনাল বডি কি, যেগুলো গঠন করা হবে বিশেষ কোনো কাজের উদ্দেশ্যে। বিশেষ কোনো কাজের উদ্দেশ্যে যদি গঠন করা হয়, তাহলে আমরা তাকে বলবো নন কনস্টিটিউশনাল বডি। এবার স্ট্যাচুটারি বডি কি? স্ট্যাচুটারি বডিকে আমরা বলবো এই যে নন কনস্টিটিউশনাল বডি, যেটা বললাম, এই যে নন কনস্টিটিউশনাল বডি, এর মধ্যে যেগুলো পার্লামেন্টের অনুমোদন, মানে পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভার অনুমোদনের ভিত্তিতে যেটা গঠন করা হবে, মানে একটা এরকম বডি গঠন করা হলো, মানে এটা কিন্তু নন কনস্টিটিউশনাল বডিরই একটা পার্ট, মানে স্ট্যাচুটারি বডি, মানে যেটা পার্লামেন্টের অনুমোদন, মানে লোকসভা রাজ্যসভার যে সম্মতিতে যেটা তৈরি হবে, সেটা হবে স্ট্যাচুটারি বডি। আর নন স্ট্যাচুটারি বডি হবে কোনো একটা আইন বা লয়ের ভিত্তিতে, মানে যে একটা জিনিস তৈরি করা হলো, যে এগুলো হচ্ছে মানে কোনো একটা লয়ের ভিত্তিতে, যে একটা আইন করা হলো, যে এই সংস্থাটা এই আইনের দ্বারা পরিচালিত হবে, বা এই আইনের মাধ্যমে। যেমন একটা আইন আছে, বলো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, মানে যে আমরা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চাই, যে সাপোজ আমরা জানতে চাই যে এত টাকা যে কমনওয়েলথ গেমসে খরচ হলো, সেই খরচ হওয়াটা কোথা থেকে খরচ হলো, আমরা চাইলে কিন্তু গভর্নমেন্টের কাছে কোশ্চেন করতে পারি, বা আমরা কোশ্চেন করতে পারি যে এই ডিসিশনটা যে নেওয়া হলো, বা এই যে কোনো কিছু করা হলো কোনো আইনের ভিত্তিতে, বা এরকমও হয় অনেক সংস্থাকে করা হয়, যে সাপোজ ধরো আমি এরকম একটা জিনিস, যে বিসিসিআই,
যে আমাদের বোর্ড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া যে বিসিসিআই রয়েছে, সেই বিসিসিআই এর বলা হলো যে তাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আনা হবে। ফলে কি হবে, দিয়ে সেখানে বলে দেওয়া হলো যে একটা কমন ল যে তোমাদের 70 বছরের পরে কোনো ব্যক্তি বিসিসিআই প্রেসিডেন্ট হতে পারবে না। তার মানে সেই বডিগুলো যেগুলো গঠন হচ্ছে সেগুলো একটা আইনের ভিত্তিতে গঠন হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা বলবো নন স্ট্যাচুটারি বডি। আর স্ট্যাচুটারি বডি কি, যেটা পার্লামেন্ট অনুমোদন দেবে। মানে নন কনস্টিটিউশনাল বডি আর স্ট্যাচুটারি বডি প্রায় একই। মানে নন কনস্টিটিউশনাল বডিরই দুটো পার্ট হবে, একটা হবে স্ট্যাচুটারি আর একটা হবে নন স্ট্যাচুটারি। স্ট্যাচুটারি মানে কি, যেটা পার্লামেন্ট অনুমোদন দেবে, আর নন স্ট্যাচুটারি বডি মানে কি, একটা আইনের ভিত্তিতে হবে। মানে একটা আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি কোনো বডি তৈরি করা হয়, এখানে আইনটা কি, যে প্ল্যানিং কমিশন যে সিদ্ধান্তটা নেবে সেটা আমাদের প্ল্যানিং কমিশন যে সিদ্ধান্তটা নেবে সেটা এই সংস্থার দ্বারা অনুমোদিত হতে হবে। তার মানে এটা একটা ল কাজ করছে, তার মানে সেটা হচ্ছে একটা নন স্ট্যাচুটারি বডি। এবার বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। বোঝা গেছে? স্যার যোজনা কমিশন মানে বিভিন্ন প্রকল্প থাকবে নাকি ওখানে? না, প্রকল্প নয়, প্রকল্পটা ডিসাইড করবে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন ডিসাইড করবে যে সাপোজ ধরো যে আমাদের হচ্ছে গ্রামের ক্ষেত্রে কর্মসংস্থান খুব কম রয়েছে, তাহলে কি হবে, আমি একটা 5 বছরের টার্গেট নিলাম যে প্রত্যেক গ্রামে গ্রামে আমি হচ্ছে পুকুর খোঁড়ার জন্য একটা, যে প্রত্যেক গ্রামে যে একটা গ্রামের এরিয়া যদি 10 কিলোমিটার স্কোয়ার হয়, তাহলে সেই গ্রামের মধ্যে আমি 10টা পুকুর খুঁড়বো। আর যেটা যদি ছোট হয় সেখানে 3টে পুকুর, আরো যদি বড় হয় আরো বেশি করবো। তাহলে এগুলো করার জন্য আমাদের সঠিক লোক দরকার, হাতে করে গিয়ে তো খুললে হবে না, নিশ্চয়ই সেই জায়গায় জেসিবি দিতে হবে, অথবা বেশি লোককে অ্যাপয়েন্ট করাতে হবে, তাদের অ্যাকাউন্ট বানাতে হবে, তাদেরকে সেই অ্যাকাউন্টে ডেলি বেসিসে যারা হাজিরি দিচ্ছে তাদেরকে টাকা দিতে হবে। তাহলে এই যে প্ল্যানিংটা নেওয়া হলো, এই প্ল্যানিংটা কে নেবে? প্ল্যানিং কমিশন নেবে। এবার এই প্ল্যানিংটা তারা বলে দিল বলেই হয়ে যাবে সেটা তো নয়, সেটা গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভ করাতে হবে। সেই অ্যাপ্রুভটা কে করবে? এনডিসি অ্যাপ্রুভ করবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এবার বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে? ওকে, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার দেখো আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং। প্রত্যেককে বলছি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের ইকোনমিক্সের সব থেকে মেন চ্যাপ্টার, আর বলতে পারো একমাত্র চ্যাপ্টার যেটা থেকে কনস্টিটিউশন কোশ্চেন করে থাকে। একমাত্র চ্যাপ্টার যেটা থেকে কনস্টিটিউশন 60% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটা থেকেই করে থাকে। আর কোশ্চেন যদি ইকোনমিক্স থেকে আসে, প্ল্যানিং থেকে আসা একদম ম্যান্ডেটরি, পড়বেই পড়বে। এটা এমন একটা চ্যাপ্টার, কনস্টিটিউশনের এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন আসা ম্যান্ডেটরি, দেবেই কোশ্চেন। ওকে, সেই কারণে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-এ নেওয়া হলো, 1951 সালে। তাহলে সময়কাল 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956। কেন 1 এপ্রিল? কেন 1 জানুয়ারি নয়? কেন 1 ফেব্রুয়ারি নয়? কেন 1 এপ্রিল? একটু মাথা খাটিয়ে বলতে পারবে কেউ? একটু যদি চোখ কান খোলা রাখো অ্যান্সারটা করাই যায়। বলতে পারবে কেন? এই কথাটা শুনেছো কেউ? ফাইন্যান্সিয়াল ইয়ার, কেউ শুনেছো হ্যাঁ কোনোদিন? স্যার। মানে কি স্যার ফাইন্যান্সিয়াল? যেটাকে কি বলে বাংলায়? বলা হয় আর্থিক বর্ষ। মানে যে কোনো ব্যাংক বলো, প্রত্যেকে বলো, কি করে এই আর্থিক বর্ষের মধ্যে, ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কাজ করে। মানে তারা শুরু করে 1 এপ্রিল থেকে এবং তাদের কমপ্লিট হয় 31 মার্চে। এই 1 বছরের টাইম পিরিয়ডের মধ্যে প্রত্যেক ব্যাংক কাজ করে, প্রত্যেক সেক্টর, সমস্ত কিছু এই টাইম পিরিয়ডের মধ্যে কাজ করে। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। ওকে, আমাদের যে বাজেট পেশ হয়, ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হয় সেটা নিয়ে মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ টোটালি আলোচনা হয়, অ্যাপ্রুভ হয়। সেই বাজেটটাকে কার্যকরী করা হয় কিন্তু 1 এপ্রিল থেকে। ওকে, এই কারণে এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার, আর্থিক বর্ষ।
এই আর্থিক বর্ষ থেকেই একটা ৫ বছরের আর্থিক বর্ষের মধ্যেই সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকরী করা হয়। এই কারণে এই টাইম পিরিয়ড। এটা কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কত তারিখ থেকে কত তারিখ। তারিখটা কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ, 1 মার্চ থেকে 28 ফেব্রুয়ারি, বা এইভাবে কিন্তু কোশ্চেন করবে। 31 এপ্রিল থেকে তোমার 31 এপ্রিল থেকে আমাদের 31 তোমার মার্চ মে থেকে 31 এপ্রিল, এইভাবেও কিন্তু থাকে। ফাইন্যান্সিয়াল ইয়ারটা কিন্তু একটু খেয়াল রাখবে। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা গড়ে উঠেছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। হ্যারড ডোমার মডেল কি, যে কোনো একটা প্ল্যানিং বা প্ল্যানিং যদি করা হয়, সেটা একটা মডেলের উপর ভিত্তি করে হয়। একটা মডেল বা একটা পরিকল্পনা বা প্ল্যানিং তার উপর কাজ করবে। সেই মডেলের উপর ভিত্তি করে একটা পরিকল্পনা গঠিত হয়। মানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমি এই কাজগুলো করব, তাহলে সেটার জন্য একটা মডেল দরকার। সেই মডেলটা হচ্ছে হ্যারড ডোমার মডেল। সেই হ্যারড ডোমার বলতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হ্যারড ডোমার এটা সাজেস্ট করেছিল, সেই জন্য তাদের নাম অনুসারে হ্যারড ডোমার মডেল বলা হয়। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা মহালানবিস মডেল পড়ব, প্রশান্ত চন্দ্র মহালানবিস সেই মডেলটা দিয়েছিল। এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল আমাদের কৃষি এবং সেচের ওপর, মানে এগ্রিকালচারের ওপর ফোকাস করা হয়েছিল। কারণ আমরা দেখেছি আমাদের যখন ভারত স্বাধীন হয়, তারপর প্রচুর পরিমাণে খাদ্য সংকট দেখা দিল। প্রচুর পরিমাণ লোক রয়েছে, আমরা জানি আমাদের ব্রিটিশরা আমাদের যে এগ্রিকালচারকে যথেষ্ট বেশি হ্যাম্পার্ড করেছিল, সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে শোষণ করেছিল। সেই কারণে এই পরিকল্পনায় কি হয়, এগ্রিকালচার এবং ইরিগেশনের উপর যথেষ্ট বেশি জোর দেওয়া হয়েছিল। এই কারণে কি হয়, আমাদের তৈরি করা হয়েছিল বিভিন্ন ড্যাম হচ্ছে ভাকরানাঙ্গাল ড্যাম, হীরাকুদ ড্যাম, মেটুর ড্যাম, দামোদর ভ্যালি ড্যাম যেটা ডিভিসি বলা হয়, এই পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। এগুলো কবে কবে তৈরি করা হয়, এগুলো আমরা জিওগ্রাফি ক্লাসে পড়বো। জিওগ্রাফি ক্লাসে স্যার বলবেন কোন নদীর ওপর কোন ড্যাম তৈরি করা হয়েছে, তা এতে কে মানে এই যে কত সালে তৈরি করা হয়েছিল, কি পারপাসে ইউজ করা হয়েছিল, এগুলো জিওগ্রাফি ক্লাসে ডিটেলসে আলোচনা হবে। এখানে শুধু এই ড্যামগুলো তৈরি করা হয়েছিল কোন পরিকল্পনার আন্ডারে, আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি। আরেকটা তৈরি করা হয়েছিল, একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যেটাকে বলা হয় প্রথম কোনো কর্মসূচি গভর্নমেন্ট নিয়েছিল সবার উন্নতির জন্য। যে কমিউনিটি মানে কি, একটা গোষ্ঠী, একটা সমষ্টি, একটা গোষ্ঠী, তাহলে তাদের উন্নতির জন্য 1952-তে গভর্নমেন্ট কি করে, সিডিপি একটা প্রজেক্ট নেয়, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, যার মাধ্যমে সমস্ত কমিউনিটি যাতে লাভবান হয় সেটা করা হয়। এবং দেখা গেল যে এই ফার্স্ট টাইমে সেন্সাস করা হলো 1951-এ, দেখা গেল প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে গেছে। ফলে গভর্নমেন্ট বুঝলো যে আমি যদি জনসংখ্যা, এবার খাওয়ার সেই রকম নেই, তাহলে গভর্নমেন্ট বুঝলো যে আমাদের কি দরকার, যে জনসংখ্যাটাকে কন্ট্রোল করার দরকার, নিয়ন্ত্রণ যদি না করি তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে। এই জন্য গভর্নমেন্ট কি করলো, প্রথমবার একটা জাতীয় পরিকল্পনা নীতি গ্রহণ করলো, যে পরিবার পরিকল্পনা নীতি, যে ফ্যামিলি প্ল্যানিং, যে প্রত্যেকের, যে ফ্যামিলির মধ্যে যদি দুটো বাচ্চা থাকে তাহলে তাদের প্রপার নিউট্রিশন হবে, সবাই সুযোগ পাবে। এই কারণে প্রথমবার 1952-তে গভর্নমেন্ট ভারত কি করলো, একটা পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করলো, যেটা পৃথিবীর প্রথম পরিকল্পনা নীতি ছিল। এর আগে কোনোদিন কোনো দেশ কোনো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে নীতি করেনি। ভারতকে প্রথমবার পরিকল্পনা নীতি বা ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট কিন্তু নিতে হলো। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা পাস করা হলো, পশ্চিমবঙ্গে ভূ সম্পত্তি গ্রহণ আইন, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, যেটা আমরা পড়ে জিওগ্রাফিতে আমরা ভালো করে পড়বো এগ্রিকালচার চ্যাপ্টারে। এখানেও আমাদের এগ্রিকালচার ইকোনমিক্সও আমাদের আছে, যে ল্যান্ড রিফর্ম অ্যাক্টের মাধ্যমে 1953-তে করা হলো, যেটাকে কার্যকরী করা হয় 1954-এ, যার মাধ্যমে কি হয়, কৃষকদের ভূমির উপর অধিকারের কথা বলা হয়েছিল। এবং ভূমি সংস্কার আইন, ল্যান্ড রিফর্ম অ্যাক্ট হচ্ছে যেটা ভূমি সংস্কার আইন, এটা 1956-এ গঠন করা হলো। প্রথমবার গঠন করা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কমিশন, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন বা আর্থিক কমিশন। এই কমিশন আমাদের প্রতি 5 বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশন গঠন করা হয়। উদ্দেশ্য কি,
এই ফাইন্যান্স কমিশন কেন গঠন করা হয়? যে ফাইন্যান্স কমিশন কি করে, প্রতি 5 বছর পরে পরে গঠন করা হয়, সেটা রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে মানুষের হাতে বা স্যালারি বলো সমস্ত কিছুর পরে মানুষের এখন কতটা স্যালারি হওয়া উচিত, সেই অনুযায়ী কতটা ট্যাক্স হওয়া উচিত, মানুষের আর্থিক অবস্থা কি রয়েছে, সেই সম্পর্কে রিপোর্ট ফাইন্যান্স কমিশন দিয়ে থাকে। প্রথম ফাইন্যান্স কমিশন গঠন হয়েছিল 1951-এ। এবার 1951 থেকে 56, তারপর আমাদের 56 থেকে আরও 5 বছর, এইভাবে পরপর ফাইন্যান্স কমিশন গঠন করা, যেটা আমরা পরে ফাইন্যান্স কমিশন চ্যাপ্টার আমরা ইকোনমিক্সেও পড়ব। প্রথমবার ভারতে স্টেট ডিউটি বলতে কি, স্টেট ডিউটি বলা হয় সম্পদ কর। তোমার যদি কোনো সম্পদ থাকে তাহলে তার জন্য তোমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে সেই ট্যাক্স দেওয়া হবে 1953-তে ভারতে প্রথম সম্পদ কর চালু করা হয়, স্টেট ডিউটি। এরপর কি হয়, একটা কার্ভে কমিটি গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যে গ্রামের এবং ক্ষুদ্র শিল্প যেসব রয়েছে তাদের উন্নতির জন্য 1955-এ স্মল স্কেল ইন্ডাস্ট্রি গঠন করা হয়। এটা অনেকটাই মহাত্মা গান্ধীর যে গান্ধীবাদী নীতির উপর গঠিত হয়েছিল। কমিটিটার নাম মনে রাখতে হবে, কার্ভে কমিটির সুপারিশে স্মল স্কেল ইন্ডাস্ট্রি কমিটি গঠন করা হয়েছিল এই পরিকল্পনার আন্ডারে। সালগুলো কিন্তু পড়তে হবে, সাল তুলে কোশ্চেন আসে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন 1956-এ গঠন করা হয়, যে আমাদের এর জন্য, আমাদের পড়াশোনার জন্য, কলেজের ক্ষেত্রে ইউজিসি গঠন করা। এবং এত কাজের জন্য, এই যে আমাদের ডিভিসি থেকে শুরু করে এগ্রিকালচারে ফোকাস করার জন্য কি হয়, কৃষিক্ষেত্রে উন্নতি হওয়ার জন্য এই পরিকল্পনা সফল হয়েছিল। এই পরিকল্পনা যা টার্গেট নিয়েছিল সেটা অ্যাচিভ করতে পেরেছিল। এই কারণে এটা আমাদের সফল পরিকল্পনার মধ্যে একটা বলা হয়। ওকে, তো দেখো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংটা আমরা পড়লাম, এর মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো? এর মধ্যে কারো কোনো যদি ডাউট থাকে বলো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। বল। আমরা যে সবাই বলি ব্ল্যাক মানি, ঠিক আছে, তো ব্ল্যাক মানি স্যার জিনিসটা কি? যে টাকা আমাদের ইনকাম করা দরকার তার থেকে বেশি হয়ে যাওয়া? একদমই নয়, একদমই নয়। আচ্ছা, ব্ল্যাক মানি যখন বললে আমি একটু বলে দিচ্ছি, দেখো। যাই হোক, যে কথাটা এসছে ব্ল্যাক মানি, এটা কি করে তৈরি হয়? ব্ল্যাক মানি কথার অর্থ হচ্ছে যে ইনকাম, কোনো একটা ইনকাম তুমি করলে যার খবর গভর্নমেন্টের কাছে নেই, গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে তুমি যে টাকাটা ইনকাম করলে সেটাই হচ্ছে ব্ল্যাক মানি, এর বাইরে কিছু না। সাপোজ তোমার কাছে জমি রয়েছে, তোমার কাছে 10 বিঘা জমি রয়েছে। 10 বিঘা জমি থেকে তুমি কি করলে, ইনকাম করলে 10 লাখ টাকা, 10,000 টাকা, 10K তুমি ইনকাম করলে। ওকে, এবার তুমি যে 10K ইনকাম করেছো সেটা তো গভর্নমেন্ট জানে না। গভর্নমেন্ট তোমাকে যখন এমনি হিসেব চাইলো, যে সাপোজ হিসেব, বা আমাদেরকে তো কিছু ফসল দিতে হয়, তুমি বললে বাবু এবারে ফসল ভালো হয়নি, এবারে আমার মাত্র আমি 5,000 টাকা ইনকাম করতে পেরেছি। নিশ্চয়ই তুমি সত্যি কথা বলবে না, কত কেজি ধান তোমার উঠেছে, কাকে কাকে বিক্রি করেছো সেটা নিশ্চয়ই জানবে না। ফলে তুমি 10,000 টাকা ইনকাম করলেও গভর্নমেন্টকে বলেছো 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা তুমি লুকিয়ে দিলে, ওকে, যে 5,000 টাকা লুকিয়ে দিলে, এই 5,000 টাকাই মার্কেটে ব্ল্যাক মানি হয়ে গেল। মানে যে ইনকামের জন্য, যে ইনকামের খবর গভর্নমেন্টের কাছে নেই বা গভর্নমেন্ট জানে না, সেটাই কিন্তু ব্ল্যাক মানি হিসেবে কাজ করে। আলাদা করে ব্ল্যাক মানি কিছুই নয়, মানে সরকারের হিসাব বহির্ভূত যে টাকা, সেটাই হচ্ছে ব্ল্যাক মানি। বুঝতে পারলে অংশুমান কি বললাম? আমরা তো তাহলে যে কোনো জিনিসকে তাহলে ওটা করতে পারি। অবশ্যই, এই কারণেই তো ইন্ডিয়ান মার্কেট হচ্ছে ব্ল্যাক মানির মধ্যে চলে। আর সব থেকে এই যে ট্যাক্স ফাঁকি দিচ্ছি, গভর্নমেন্ট বলেছে 10% ট্যাক্স দিতে, তুমি কি করলে সেই জায়গায় ট্যাক্স ফাঁকি দিলে, ট্যাক্স ফাঁকির জন্য ব্ল্যাক মানি ক্রিয়েট হচ্ছে স্যার হ্যাঁ বলো। স্যার
স্যার ওই যে ধরুন আমাদের যে বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে আমরা ইনকাম সার্টিফিকেট নিই, হুম তো যারা গভর্নমেন্ট এমপ্লয় তাদের যেমন রেজিস্টার্ড থাকে, এরপর যারা বিজনেস হয় তারা তো যেটা নিজেরা বলে সেটাই ওখান থেকে লিখে দেয়। হুম তো তাহলে ওইটা কি কোনো রেজিস্টার্ড থাকে না, তাদের কোনো রেকর্ড গভর্নমেন্টের কাছে? না থাকে না তো। বিশেষ করে আমাদের এই এগ্রিকালচার ফিল্ড থেকে সব থেকে বেশি ব্ল্যাক মানি তৈরি আর আর তারপরে বড় ব্ল্যাক মানি তৈরি করে ডক্টররা। ডাক্তাররা যে পার্সোনাল চেম্বার করে, সেখানে প্রত্যেকের কাছে 500 টাকা ভিজিট, 700 টাকা ভিজিট যাই নিচ্ছে, তার জন্য কি গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিচ্ছে না হিসেব দিচ্ছে? কিছু কি দিচ্ছে? কিছুই দিচ্ছে না। দ্যাট ওয়াজ মেকিং দ্য ব্ল্যাক মানি। বুঝতে পারছো? এইভাবে ব্ল্যাক মানি তৈরি হ্যাঁ। হয়। আর ব্ল্যাক মানি আর অন্য কিছু নয়। ব্ল্যাক মানি এটাই, যে টাকার হিসেব গভর্নমেন্টের কাছে নেই সেটাই ব্ল্যাক মানি। তো যারা মানে গভর্নমেন্ট এমপ্লয় তারা ছাড়া তো সেরকম ভাবে তো কোনো রেকর্ড তো তাহলে গভর্নমেন্টের কাছে সবার ইনকামের তো নেই। নেই তো, এই কারণেই তো আমরা ন্যাশনাল ইনকামের যে মেজারমেন্ট পড়েছিলাম, আমাদের 3টে মেথড পড়েছিলাম না? তো আমাদের ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, প্রোডাক্ট মেথড, 3টে মেথড পড়েছিলাম না? সেখানেই তো আমরা দেখলাম যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গেলেই তো আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে। সেই কারণেই তো আমাদের ব্ল্যাক মানি তৈরি হয়। আমি সেখানে বলেছিলাম। ওকে, যদি না জেনে থাকো আমি এখানে আরে না, যদি দেখে থাকো ভুলে যেয়ে থাকো, আমি আরেকবার বলে দিলাম এখানে। এবার বোঝা গেছে কি কি? ট্যাক্সের ব্যাপারটা কি? বলো বলো। ট্যাক্সের ব্যাপারটা? ট্যাক্সের ব্যাপারটা কি বলতে, যে ট্যাক্স জিনিসটা কি, কেন হয়? হ্যাঁ স্যার, কেন হয় বা কি ব্যাপারটা স্যার যদি একটু ট্যাক্স বলেন। ব্যাপার কি, সাপোজ তুমি ইনকাম করছো, যে সাপোজ মান্থলি তুমি 30,000 টাকা ইনকাম করো। এবার 30,000 টাকার মধ্যে গভর্নমেন্ট বললো যে তুমি 30,000 টাকা যদি ইনকাম করো, তাহলে তোমাকে তার 10% আমাকে ট্যাক্স দিতে হবে। কারণ সেই 10% ট্যাক্স নিয়ে আমি আলাদা যে ডেভেলপমেন্টের কাজ করব। এবার তুমি যদি 50,000 টাকা ইনকাম করো, আমাকে 15% ট্যাক্স দিতে হবে। কারণ তুমি যেহেতু বেশি ইনকাম করছো, আমাকে একটু বেশি ট্যাক্স দিতে হবে। এটাই ট্যাক্সেশন ব্যবস্থা। এবার তুমি যদি 30,000-এর নিচে ইনকাম করো, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ওকে, এটাই ট্যাক্সেশন সিস্টেম। মানে ওইটা কি বাধ্যতামূলক? অবশ্যই ট্যাক্স, তুমি ইনকাম করলে তোমাকে ট্যাক্স তো অটোমেটিক তোমার কেটে নেবে, ইনকাম ট্যাক্স তোমাকে দিতে হবে 30,000 কি মান্থলি না মান্থলি। কি? এবার এবার এটা হচ্ছে আচ্ছা। স্ল্যাব আছে। এটা কিরকম হয়, এগুলো মান্থলি হিসেবে বললাম, কিন্তু এটা ইয়ারলি হয় আর কি। 30 12 3 36,000, মানে 3,60,000 একটা স্ল্যাব থাকে। এটা প্রত্যেক যখন বাজেট হয়, বাজেটে এটা বলে দেওয়া হয় যে 3,60,000 ইয়ারলি হলে বা 4 লাখ ইয়ারলি হলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। জেনারেলি কি হয়, 25 থেকে 30-এর মধ্যে, 30-এর মধ্যে যাদের স্যালারি থাকে তাদেরকে ট্যাক্স দিতে হয় না, 30-এর ওপরে গেলে তখন ট্যাক্স দিতে হয়। মানে স্যার চাকরিজীবীদের ক্ষেত্রে এটা হয় নাকি সরকার? অবশ্যই যে চাকরি সরকারি বলো বা বেসরকারি, বেসরকারিতেও তো আছে দিতে, বেসরকারি তাদেরকেও দিতে হবে, তাদের স্যালারি তো, মানে তাদেরকেও তো বলতে হয় যে কত টাকা আমার স্যালারি আছে। ট্যাক্স অবশ্যই, কারণ ব্যাংকে তাদের ট্রানজেকশন ঢোকে না, যে স্যালারি অ্যাকাউন্ট যেটা হয়, স্যালারি তো ক্যাশ পেমেন্ট করে না, ব্যাংকে দেয়। তো ব্যাংকে হলে ব্যাংকের যে হোল্ডার রয়েছে, যে রয়েছে, সে তো অবশ্যই জানতে পারবে না যে কত টাকা এই ব্যক্তিটার হচ্ছে স্যালারি অ্যাকাউন্টে রয়েছে, কারণ সবের উপর আরবিআই তো নজর রাখে না। তুমি সেই জায়গায় লুকোতে পারবে না। প্রাইভেটে কাজ করো আর গভর্নমেন্টে কাজ করো, তোমাকে ট্যাক্স দিতে হবে। ওকে। বিজনেসের ক্ষেত্রে? বিজনেসের ক্ষেত্রে তো বোঝা যায় না, এটাই তো মজা, বিজনেসের তো এটাই মজা। বিজনেসে তুমি ওটাই অনেক, তো। হ্যাঁ, এই জন্য তো যেগুলো আমাদের এই যে টিসিএস বলো, এরা কিন্তু অ্যাকাউন্ট করে না। এরা কি করে, টিসিএস কে কি বলা হয় বলো তো? জানি না স্যার। টিসিএস হচ্ছে, দেখো টিসিএস এর ট্রাস্ট হিসেবে কাজ করে। ট্রাস্ট যেটা হচ্ছে, যে বলা হয় যে, দেখো বলা হয় টাটা কনসালটেন্সি তোমার হচ্ছে সার্ভিস। সার্ভিস। তার এটা একটা টিসিএস, কিন্তু ওদের যে অ্যাকাউন্ট, যে পেমেন্টটা হয় না, ওগুলো ট্রাস্টের আন্ডারে অ্যাকাউন্ট হয়। ওদের কিন্তু একটা অ্যাকাউন্টে কাজ হয় না, এগুলো ট্রাস্ট হিসেবে হয় আর কি। মানে ওদের প্রসেস আলাদা আছে বিজনেসের ক্ষেত্রে, এই কারণে ওদের ট্যাক্স অনেকটা কম হয়। মানে কম বলতে কি, যেহেতু ট্রাস্ট, মানে ওরা কি করে দেখো, এর সাথে সাথে কি করে, একটা হাসপাতালে, একটা পড়াশুনোর জায়গাতে ইনভেস্ট করে টাকাটাকে, তাহলে সেই জায়গায় কি হয়, ওদের ট্যাক্সটা অনেক কম বিয়ার করতে হয়, যেহেতু ওরা ডেভেলপমেন্টের কাজ করছে, আম্বানি টাটা, সেই জন্য ওদেরকে অনেকটা ট্যাক্স বিয়ার, মানে কম দিতে হয়। এই জন্য অনেকে দেখবে যারা ইনকাম করে, তারা দেখবে কোনো না কোনো এই যে ট্রাস্টে টাকা দিতে থাকে। যদি সে ট্রাস্টে টাকা দেয়, ট্রাস্টে সে 10 টাকা দিলেও কিন্তু তার জন্য তার ট্যাক্স, মানে ট্যাক্স মুকুব হয়ে গেল 20 টাকা, তাহলে সে দেখলো সে 10 টাকা তো এক্সট্রা ট্যাক্সে সেভ করতে পারছে।
তাহলে সে কেন করবে না? ব্যাপারটা বুঝতে পারছো? এইভাবে হয়ে থাকে। মানে সবকিছুর আইনের অনেক ফাঁক থাকে তো, সেই কারণে এগুলো হয়। স্যার আমার ধারণাটা একটু ভুল ছিল, হুম, মানে যদি টাকা যদি বেশি হয়ে যায়, হুম, হুম। মানে 70,000 বা 80,000 টাকা ব্যাংকে যদি থাকে তখন ট্যাক্সটা কেটে না, নেবে। না, না। এটা এটা কে বলেছে? এটা কোনো কথা না। তোমার অ্যাকাউন্টে ৮০,০০০ কেন? ৮০ লাখও থাকতে পারে। কিন্তু তার জন্য তোমার ট্যাক্স কাটবে কেন? কিন্তু সে টাকাটা কোথা থেকে এলো? তুমি যদি দেখো, তুমি তোমার অ্যাকাউন্টে তোমার একটা অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে তুমি প্রত্যেক মাসে যে তুমি হচ্ছে ৫,০০০ টাকা করে জমা করো। তুমি হয়তো কোনো জায়গায় কাজ করো, তুমি সেখানে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা করে জমা করে রাখছো। জমা করে রেখে তুমি ১০,০০,০০০ টাকা জমা করো, ৩০ লাখ জমা করো, ৫০ লাখ জমা করো, সেটা তোমার সেভিংস অ্যাকাউন্টে তুমি রাখছো। সেখানে যখন দেখছে ট্রানজ্যাকশন, এই লোকটা তোমার হচ্ছে প্রত্যেক মাসে এই অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে জমা রাখছে। রাখতেই পারে, সে তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, সে রাখতেই পারে। এবং সেই লোকটা স্যালারি পায় কোনো একটা জায়গা থেকে, ১,০০,০০০ টাকা স্যালারি পায়। সে ট্যাক্স দেওয়ার পরে সে তার সেভিংস থেকে একটা অ্যাকাউন্টে জমা করে রাখছে। তো তার জন্য সে তো অলরেডি ট্যাক্স পেমেন্ট করে দিয়েছে। আবার কেন তাকে ট্যাক্স দিতে হবে? সে অ্যাকাউন্টে ৮০,০০০ থাকুক আর ৮০ লাখ থাকুক, সেই জায়গায় তোমার ট্যাক্স কাটবে না। বুঝতে পারলে কি ব্যাপার? তো ভূমি রাজস্বের উপর কি দেওয়া হয় ট্যাক্স? সেটা ব্যাপার তো আছে। সেটা খাজনা বলা হয়। সেটা আমাদের আচ্ছা। খাজনা দিতে হয়। সেটা সেটা আমাদের, যেমন তোমরা যদি শহরে থাকো, একটা মিউনিসিপ্যাল ট্যাক্স দিতে হয়। মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হয়। গ্রামে থাকলে তখন একটা খাজনা দিতে হয়। ল্যান্ড ট্যাক্স দিতে হয়। সেগুলো খুব কম টাকা থাকে। তোমার এই ধরো কত হবে, মানে বছরে ১০০ টাকা, তাও ১০০ টাকাও নয় মনে হয়। ২৫ টাকা না ৩০ টাকা এরকম একটা থাকে আরকি। মানে ৩-৪ বছরে তোমার হয়তো ২৫০ টাকা, বা হচ্ছে তোমার ৪ বছরে হয়তো ২৫০ টাকা, বা ৪ বছরে ২০০ টাকা, এরকম থাকে। ওগুলো খুব কম থাকে। ওগুলো মানে বিশাল কিছু থাকে না। ওকে, বোঝা গেছে? বলো, আর কোনো কোয়েশ্চেন? স্যার ওই ব্যাপারগুলো একটু ক্লিয়ার জানা অবশ্যই। গেল। আস্তে আস্তে অনেক জিনিস আসবে। আস্তে আস্তে প্রচুর জিনিস আসবে। জিজ্ঞেস করে নেবে। আমি প্রত্যেককেই বলছি, চ্যাপ্টারটা এমন, তোমাদের যা ডাউট হবে জিজ্ঞেস করে নেবে। যতটা আমার পক্ষে পসিবল হবে বলবো। যদি না জানা থাকে আমি বলবো যে পরের দিন আমি বলে দেবো দেখে। বাট জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করাটা খুব দরকার। স্যার হুম, বলো। হুম। স্যার এখন যেমন সোনাতে 3% জিএসটি কাটছে, মানে ওটা তো জিএসটি আন্ডারে হচ্ছে, মানে ওটা তো একটা রেকর্ড থাকছে ওখানে। এরপর অবশ্যই। হুম। যদি এরপর যেমন ধরুন যারা চাকরিজীবী হচ্ছে তাদের তো ধরুন জিনিসটা কিনলো, সেক্ষেত্রে ওদের তো কিছুটা ট্যাক্স সেক্ষেত্রে তো পে করা হলো। হুম। আর তারপরে যেমন গভর্নমেন্ট থেকে যখন তাদের রেকর্ড নেয়, যে মানে একটা তো ইয়ারলি রিপোর্ট দিতে হয় যে কতটা তার সেভিংস হয়েছে, কতটা কি গোল্ড হয়েছে, সেক্ষেত্রেও কি তাদের দ্বিতীয়বার ট্যাক্স কাটবে নাকি ওই জিনিসটার উপরে? ওটা আমি আচ্ছা, দেখো, আমি তোমাদের একটা কনসেপ্ট দিচ্ছি যে জিএসটির কনসেপ্টটা কি। জিএসটি আর হচ্ছে ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য দেখো। সাপোজ তুমি একটা জায়গা থেকে কাজ করো, তুমি সেখানে ৫০,০০০ টাকা মান্থলি ইনকাম করছো। তুমি সেখান থেকে 10% 5,000 তুমি ট্যাক্স হিসেবে দিয়ে দিলে। তারপর তোমার রয়েছে 45K তোমার ইন হ্যান্ড হাতে রয়েছে। এবার তুমি একটা জিনিস কিনলে, গোল্ড কিনলে, একটা টিভি কিনলে। তো সেই গোল্ডের জন্য তুমি ১০,০০০ টাকা খরচ করলে। তার উপর গোল্ডের উপর জিএসটি যে ট্যাক্সেস দিচ্ছে, জিএসটি বলছে যে আমাকে কোনো জিনিস তুমি যদি কেনো গোল্ডের উপরে 10% ট্যাক্স দিতে হবে। তখন তুমি যখন ১০,০০০ টাকা কিনবে, তোমাকে তার সাথে ১০০ টাকা ট্যাক্স দিতে হচ্ছে। মানে তুমি কিনতে গেলে ট্যাক্স না জিএসটি, ওটা তো জিএসটি হ্যাঁ, মানে। জিএসটি ট্যাক্স হচ্ছে, দেখো, আমাদের একটা ভুল কনসেপ্ট, আমি ট্যাক্সেশনটা পড়াবো যদিও। এই যে তুমি ইনকামের উপর ট্যাক্স দিচ্ছ, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স, মানে যেটাকে আমি সরাসরি তুমি পেমেন্ট করছো। আর জিএসটি যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, মানে তুমি দিতে না চাইলেও তোমাকে দিতে হবে। তুমি যদি এখন বাজারে গিয়ে একটা ৫ টাকার কুরকুরে কিনো, তার গায়েও লেখা আছে কিন্তু ট্যাক্স, মানে সেটা তৈরি করতে ৪.৫ টাকা খরচ হচ্ছে, গভর্নমেন্ট তার উপরে ৫০ পয়সা ট্যাক্স নিচ্ছে। তুমি দোকানে যেয়ে যদি বলো আমি ৪.৫ টাকা দেবো, ৫০ পয়সা ট্যাক্স দেবো না, সেটা হবে না। তোমাকে কিন্তু ৫ টাকাই পেমেন্ট করতে হবে। মানে আমরা কিন্তু কোনো জিনিস যে কিনতে যাচ্ছি, আমরা দু রকম ট্যাক্স দিয়ে থাকি। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। যেটা আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, আর যখন আমরা কোনো জিনিস কেনাকাটা করি তখন আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার তাহলে তো হলো? পেট্রোল। সেভিংস এ টাকা রাখাই ভালো, মানে কিছু কেনার থেকে, গোল্ড বা অন্য কিছু।
না, দেখো ট্যাক্স তো বেশি তুমি যাচ্ছে মানে দুদিক থেকে। সেভিংসে টাকা রাখলে দেখো সেই টাকাটা তোমার যে কোনো সময় কি বলতো মানে মানে ইন্টারেস্ট তো খুব কম না, কিন্তু গোল্ড কি ব্যাপারটা বলো তো, দাম বাড়তে থাকে। তুমি আজকের দিনে যে এক এক গ্রাম গোল্ডের দাম যদি 10 টাকা হয়, তোমার 10 বছর পরে 1 গ্রাম গোল্ডের দাম 1,000 টাকা হবে। কিন্তু সেই জায়গায় সেভিংসে যদি সেই টাকাটা রাখো, সেটা ইন্টারেস্টে তোমার কতটা বাড়বে? বাড়বে কি খুব হুম, বেশি? বাড়বে না। না, তাহলে সেই কমেই যাচ্ছে দিন কম, দিন। তাহলে কমেই যাচ্ছে। তাহলে সেই জায়গায় তুমি তুমি যদি এফডি রাখো, ফিক্সড ডিপোজিট করো, কিছুটা বেশি পাবে। কিন্তু গোল্ড ব্যাপারটা এমন, তোমার হয়তো তুমি যদি এফডি করে রাখো, ফিক্সড ডিপোজিট করে রাখো, সেভিংসে রাখছো টাকা, খুব অসুবিধা কিছু নেই, কিন্তু টাকাটা তো বাড়ছে না। তুমি তুমি যদি ফিক্সড ডিপোজিট করো, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমাকে হচ্ছে ইমিডিয়েট কোনো কিছু ট্রান্সপ্লান্ট করতে 20 লাখ টাকা খরচ হবে। সেই জায়গায় তোমার কাছে যদি গোল্ড থাকে, তুমি ইনস্ট্যান্ট গোল্ডটাকে লোন দিয়ে বা বিক্রি করে সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে, কারণ গোল্ড সবাই অ্যাকসেপ্ট করে। কিন্তু সেই জায়গায় যদি এফডি ভাঙতে যাও, তোমার খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তোমার লস হয়ে যাবে। তারপর তো অনেকটা অ্যামাউন্টে ট্রানজাকশন হলেও তো কিছুটা টাকা কাটে। কিছুটা টাকা করবে, সেই জায়গায় তো সমস্যা আছে। কিন্তু গোল্ড তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে যে কোনো জায়গাতে। বুঝতে পারছি, এই জন্য গোল্ড হচ্ছে কি বলতো, মেয়েরা সোনার যে ইগুলো করে, সেটা কিন্তু নিজেদের এর জন্য নয়, সাজানোর জন্য নয়, ফিউচারে সেভিংসের জন্য, যাতে বিপদে আপদে কাজে লাগে। এটা লোকে ভুল বলে যে মেয়েরা সোনা পছন্দ করে সাজার জন্য, এটা ভুল কথা। মেয়েরা সোনা পরে যাতে ফিউচারে কোনো মানে কষ্ট মানে সমস্যায় পড়লে সেটাকে ইউজ করার জন্য। এটা বেসিক কনসেপ্ট। সেটাকে বিভিন্নভাবে আমাদের সমাজ বলো যাই বলো অন্যভাবে সেটাকে এক্সপ্লেন করে থাকে। ক্লিয়ার প্রত্যেকের এবার? হ্যাঁ স্যার। ওকে, বলো আর কিছু কোশ্চেন। স্যার পেট্রোল বা ডিজেলে কিন্তু কোনো ট্যাক্স জিএসটি নেই। জিএসটি নেই? GST কোথায় বসে? এক্সাইজ ডিউটি থাকে, আমদানি শুল্ক থাকে, যেটা অনেক বেশি থাকে। পেট্রোলের হচ্ছে, পেট্রোলের বেস প্রাইস থাকে তোমার জেনারেলি, যে তুমি যে 104 টাকা দিয়ে পেট্রোল কিনছো, এখন দাম 104 টাকা 80 পয়সা। কাল না পরশু দিন দেখলাম, যাই হোক। তো এই 104 টাকা যে তুমি দিচ্ছ, এর মধ্যে পেট্রোল কিনতে তার বেস প্রাইস থাকে 23 থেকে 25 টাকা। তার উপর ডিলারের হচ্ছে একটা তোমার থাকে, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট তার উপর হচ্ছে 15 টাকা ট্যাক্স বসাবে, রাজ্য তার উপরে 30 টাকা ট্যাক্স বসাবে, তারপর ডিলার তার উপরে 10 টাকার ট্যাক্স বসাবে। তাহলে যোগ করে দেখো কত টাকা যাচ্ছে, 30, 30, 60, 70। এবার এই জায়গায় পার্সেন্টেজ হিসাবে হতে হতে এই টাকায় গিয়ে দাঁড়িয়ে যায়, এবং সেই জায়গায় রাজ্য অনেক বেশি ট্যাক্স নেয়। এবং সেই জায়গায় এই জন্য দেখবে বিভিন্ন, দিল্লিতে দেখবে পেট্রোলের দাম হয়তো 90 টাকা, মুম্বাইতে পেট্রোলের দাম দেখবে 100 টাকা। কেন? গভর্নমেন্ট সেই জায়গায়, সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট সেই জায়গায় বেশি ট্যাক্স নিচ্ছে, সেই জন্য দাম বেড়ে যাচ্ছে। বুঝা গেছে? এইভাবে দাম হয়। এবং ট্যাক্স তো অবশ্যই এই যে কালেক্ট করে নিয়ে আসছে, এর ওপর যে আমাদের এক্সাইজ, এইটাকে পেট্রোল ডিজেলের ওপর কিন্তু জিএসটি বসায়নি, এরাও বদমাস আছে। কারণ এর ওপর যদি জিএসটি বসিয়ে দেয়, কারণ জিএসটির যে টাকাটা গভর্নমেন্টকে টোটালি শো করতে হয়, কারণ জিএসটি যে সফটওয়্যারটা মানে কাজ করে, সেটা টোটালি অটোমেটিক সফটওয়্যার হিসেবে কাজ করে। মানে তার মধ্যে কোনো কিছু চুরি চামারি করা যাবে না, অটোমেটিক সফটওয়্যারে কাজ করে থাকে। এই জায়গায় তুমি আমি কিচ্ছু এর সাথে ছেড়খাড়ি করতে পারবো না, টোটালি অটোমেটেড সফটওয়্যার, যা ডিটারমাইন করা থাকবে তার বেশি, তুমি কোনো ছেড়খাড়ি করতে পারবে না। এই জন্য এই এই পেট্রোল ডিজেল কয়লা এগুলোকে জিএসটির আন্ডারে রাখেন, এগুলোকে এক্সাইজ ডিউটি কাস্টমস শুল্ক বলা হয়ে থাকে, তার মধ্যে থাকে। আমি ট্যাক্সেশন এই শুল্ক টুল্কগুলো পড়াবো, ওকে, সেখানে আবার ক্লিয়ার হবে। এখানে তোমরা অনেক অনেক পরের কোশ্চেন করছো, আর আমিও বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি যতটুকু কনসেপ্ট দরকার এই মুহূর্তে বুঝতে পারবে, আমি ততটুকু বলছি। ওকে, বলো আর কিছু। স্যার জিএসটি থাকলে সুবিধা হতো। সুবিধা তো তোমার হতো, গভর্নমেন্টের তো অসুবিধে হতো না, সরকারের তো অসুবিধে হয়ে যাবে। এত টাকা যে সবাইকে পকেটে ঢোকাতে হচ্ছে কাটমানি, সেটা কোথা থেকে আসবে? তাদের একদম স্যার। তাদেরকেও তো বুঝতে হবে না। আচ্ছা, বলো আর কিছু।